সৎ মা এবং জন্মদাতা বাবা জুলুম করে মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াল, কিন্তু অবশেষে আল্লাহ ইনসাফ করলেন। মেয়ের সম্মান ফিরে পেল, আর বাবা ধ্বংসের এক দৃষ্টান্ত হয়ে রইল। কাহিনীটি খুবই আকর্ষণীয়, শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। ফারুক ছিল একজন সাধারণ মনের পরিশ্রমী মানুষ। রোজ সকাল হতেই সে নিজের রিকশা নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়ত, এবং সন্ধে নামলেই বাড়ি ফিরে সে স্ত্রী সালমা আর মেয়ে নিমরার সাথে সময় কাটাত। এটাই ছিল তার রোজগার নিয়ম, এবং এই আয়েই তাদের সংসারের উনুন জ্বলত। সেদিনও ফারুক বরাবরের মতো রিকশা নিয়ে শহরের দিকে বের হল। ফারুকের রিকশা কিছু দূর যেতেই হঠাৎ এক মহিলা হাতের ইশারায় রিকশা থামাল। সেই মহিলাটি ছিল অপরূপ সুন্দরী। ফারুক প্রথম নজরেই সেটা অনুভব করল। সে রিকশার কাছে এসে হেসে বলল, ভাইজান, আমাকে একটু সামনে পৌঁছে দেবেন? ফারুক নজর নিচু করে বলল, জি বিবি, বসুন। রিকশা এগোলো এবং শীঘ্রই একটি স্কুলের কাছে গিয়ে থামল। মহিলাটি নামতেই পার্সে হাত দিল এবং সামান্য লজ্জিত হাসির সাথে বলল, ওহ, মনে হচ্ছে আমি টাকা বাড়িতেই ফেলে এসেছি। ফারুকের মনে এক মুহূর্তের জন্য এক অদ্ভুত অস্থিরতা জাগল। সে নজর নিচু করে বলল, ঠিক আছে বিবি, কোনো ব্যাপার না। সেই মহিলাটি সঙ্গে সঙ্গে বলল, যদি কিছু মনে না করেন তবে আপনার নম্বরটা দিন, আমার কাছে টাকা এলেই আমি আপনাকে ফেরত দিয়ে দেব। ফারুক কয়েক মুহূর্ত ইতস্তত করল। মনে প্রশ্ন জাগল যে নম্বর দেওয়া ঠিক হবে কিনা, কিন্তু তারপর কেন জানি তার হাত পকেট থেকে কাগজ বের করল এবং নম্বর লিখে মহিলাটিকে দিল। মহিলাটি ধন্যবাদ জানিয়ে হাসি মুখে সেখান থেকে চলে গেল। ফারুকের চোখ বারবার তার দিকেই যাচ্ছিল, যেন কোনো এক অজানা আকর্ষণ তাকে নিজের দিকে টানছিল। ফারুক সন্ধ্যায় যখন বাড়ি ফিরল, নিমরা দৌড়ে এসে তার কোলে উঠে পড়ল। বাবা, বাবা! সে খুশিতে মেতে উঠেছিল। ফারুকের সারাদিনের ক্লান্তি এক মুহূর্তেই দূর হয়ে গেল। সে মেয়েকে জড়িয়ে ধরল এবং কপালে চুমু খেল। সালমা রান্নাঘর থেকে ডাক দিল, খাবার তৈরি, এসো। সালমা ছিল সাধারণ স্বভাবের, অথচ অত্যন্ত সুন্দরী এক নারী। এক নেককার স্ত্রী, যে সবসময় স্বামী আর সন্তানের জন্য চিন্তিত থাকত। ফারুকের কাছে তার অস্তিত্বই ছিল শান্তি। কিন্তু সেই রাতে ফারুকের মনে যেন এক তোলপাড় শুরু হয়েছিল। তার চিন্তাভাবনা বারবার ওই একটি মুখের দিকেই ঘুরে যাচ্ছিল, সেই মহিলাটি, যার হাসি যেন তার মনে গেঁথে গিয়েছিল। পরদিন দুপুরবেলা হঠাৎ মোবাইল ফোন বেজে উঠল। স্ক্রিনে অচেনা নম্বর দেখে ফারুকের হৃৎস্পন্দন বেড়ে গেল। কানে ফোন ধরতেই ওপাশে সেই মিষ্টি সুরের আওয়াজ, আসসালামু আলাইকুম ফারুক সাহেব, মনে আছে তো, আমি কালকের সেই মহিলা? নিফারকের বুক কাঁপতে লাগল। সে সংক্ষেপে উত্তর দিল, জি বিবি। মহিলাটি বলল, যদি কিছু মনে না করেন তবে রিকশায় সেই একই জায়গায় আসুন যেখানে কাল আমাকে নামিয়েছিলেন। সে এগিয়ে এলো এবং মায়াবী হাসি নিয়ে বলল, আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে কাল আপনি আমার উপর এই উপকার করেছেন। সে পার্স থেকে কিছু নোট বের করে ফারুকের দিকে বাড়িয়ে দিল। এটা আপনার রিকশা ভাড়া, যা কাল দিতে ভুলে গিয়েছিলাম। ফারুক হাত বাড়াল, কিন্তু হঠাৎ থেমে গেল। এক মুহূর্ত স্থির হয়ে বলল, না বিবি, এটার কোনো প্রয়োজন নেই। আপনি এটা রেখে দিন, আমার তরফ থেকে উপহার মনে করুন। সেই মহিলাটি ঠোঁটে এক রহস্যময় হাসি নিয়ে টাকাগুলো নিজের পার্সে রেখে দিল। তারপর দাঁড়িয়ে ফারুকের সাথে কথা বলতে লাগল। তার কথা বলার ধরন ছিল মায়াবী। কথার মধ্যে এক অদ্ভুত জাদু লুকানো ছিল। ফারুক শুনতে থাকল, হাসতে থাকল, এবং সময়ের কোনো খেয়ালই থাকল না। হঠাৎ যখন তার হুঁশ ফিরল, সে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি নিজের রিকশার দিকে এগিয়ে গেল। কিন্তু রিকশার হাতল ধরার আগ পর্যন্ত সেই মহিলার ছায়া তার মাথায় গভীরভাবে চেপে বসেছিল। সেই মুহূর্তগুলো বারবার তার মাথায় ঘুরতে লাগল। এখন ফারুকের রোজকার রুটিন বদলে গিয়েছিল। ঘর, স্ত্রী, সন্তান সব পেছনে পড়ে থাকল। তার মন আর মস্তিষ্কে দখল করে নিয়েছিল সেই একমাত্র মহিলাটি। কখনো ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, কখনো দেখা করা, কখনো শহরের অলিতে গলিতে একসাথে ঘোরা। সেই মহিলা যেন তার দুনিয়ার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল। ফারুক এখন তার জালে পুরোপুরি ফেসে গিয়েছিল। তাকে ছাড়া বাঁচা বা মুহূর্ত কাটানো তার কাছে অসম্ভব মনে হতে লাগল। অন্যদিকে বাড়িতে নিমরা আর সালমার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। ঘরের রাসান শেষ হওয়ার মুখে। সালমা ইতস্তত করে বলল, ফারুক, ঘরে কিছুই নেই, রাসান নিয়ে এসো। কিন্তু ফারুক যেন জ্ঞান হারিয়েছিল। রেগে গিয়ে বলল, তুমি খুব খরচে মহিলা,
টাকার চিন্তা ছাড়ো আর নিজের মুখ বন্ধ রাখো। সালমার মনে এই কথাগুলো খঞ্জরের মতো লাগল, কিন্তু সে চুপ করে থাকল। একদিন সালমাকে কাজের প্রয়োজনে শহরে আসতে হলো। শরীরটাও ভালো ছিল না। সে শহরের এক প্রান্তে নামল এবং হেঁটে একটি ক্লিনিকে গেল। ডাক্তার দেখিয়ে বের হওয়ার সময় সামনে একটি পার্ক দেখল। সে ভাবল মেয়ের হাত ধরে একটু হাঁটাচলা করা যাক, কিন্তু পার্কে ঢোকার পর তার নজর একটি বেঞ্চের ওপর গিয়ে স্থির হল। চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, নিঃশ্বাস যেন আটকে গেল। ওটা ফারুকই ছিল। নিজের রিকশা ফেলে ঘর সংসার ভুলে এক অচেনা মহিলার সাথে বসেছিল সে। এই দৃশ্য সালমার মনে পাহাড় হয়ে ভেঙে পড়ল। চোখ দিয়ে জল পড়তে লাগল, বুক ফেটে যাচ্ছিল। কিন্তু সে মেয়ের হাত শক্ত করে ধরে চুপচাপ সেখান থেকে ফিরে গেল। মনে মনে ঠিক করল বাড়ি গিয়ে ফারুকের সাথে সোজাসুজি কথা বলবে। সন্ধ্যায় ফারুক বাড়ি ফিরলে সালমা ধৈর্যের বাঁধ ভেঙে ফেলল। সে বলল, ফারুক, এসব কি হচ্ছে? ওই মহিলাকে, যার সাথে তুমি পার্কে বসেছিলে? তুমি কাজ করো না, ঘরের হাল দেখো একবার। আমাদের বাচ্চা আছে, আর তুমি এসব করে বেড়াচ্ছ? এসব কতদিন চলবে? ফারুকের মাথা যেন অসাড় হয়ে গেল। রাগের মাথায় সে এগিয়ে এসে সালমার মুখে এক জোরদার চড় মারল। খবরদার, আর কখনো যদি আমার ব্যাপারে নাক গলিয়েছ তো ভালো হবে না। এই বলে সে রাগে বাইরে বেরিয়ে গেল। সে জানতেই পারল না যে চড়ের চোটে সালমা উপুর হয়ে নিচে পড়ে গিয়েছিল এবং পাশে রাখা একটি ছুরি দুর্ভাগ্যবশত তার পেটে ঢুকে গিয়েছিল। কয়েক ঘন্টা পার হল, সালমা ঘর থেকে বেরোল না। ফারুক যখন ফিরল প্রথমে এড়িয়ে গেল, তারপর রেগে ঘরের দরজা খুলতেই মেঝের রক্ত দেখে তার চোখ কপালে উঠল। সামনে নিথর হয়ে পড়েছিল সালমা। রক্তে ভেজা সালমাকে দেখে ফারুকের হুঁশ উড়ে গেল। সে নিজেকে সামলে তাড়াতাড়ি এগিয়ে গেল, রক্তের দাগ মুছে ফেলল এবং চিৎকার করে কাঁদতে লাগল। আওয়াজ শুনে গ্রামের লোক জড়ো হল। ফারুক কাপা গলায় বলল, ও ও পড়ে গিয়েছিল আর ছুরি পেটে ঢুকে গিয়েছিল। আল্লাহর এটাই মর্জি ছিল। সবাই তার কথা বিশ্বাস করল, কারণ ফারুক আর সালমার ব্যাপারে কখনো কেউ খারাপ কিছু শোনেনি। এভাবেই সালমার দাফন হয়ে গেল। ছোট্ট নিমরা মায়ের কবরের উপর ডুকরে কেঁদে বলতে থাকল, আম্মা, আম্মা, তুমি কোথায় চলে গেলে? তার সেই করুণ ডাক সবার মন ছিঁড়ে দিচ্ছিল। কিন্তু ফারুকের মনে যেন পর্দা পড়ে গিয়েছিল। তার মাথায় বারবার সেই মহিলার মুখই ঘুরছিল। কয়েকদিন পরেই সেই মহিলা সাজিয়া ফারুকের ঘরে কোণে হয়ে এলো। চোখে এক অদ্ভুত চকমক নিয়ে হেসে বলল, ফারুক, তুমি চিন্তা করো না, আমি তোমার ঘরের সব দেখভাল করব। ফারুকও সন্তুষ্ট হয়ে হাসল। নিমরা অবাক হয়ে তার নতুন মাকে দেখতে থাকল। সাজিয়া সবার সামনে ভালো ব্যবহার করলেও আসল সত্যিটা ছিল অন্যরকম। কয়েকদিনেই সে নিমরাকে ঘরের কাজে ব্যস্ত করে দিল। সামান্য ভুল হলেই মারধর শুরু হল। ছোট্ট মেয়েটি সারা দিন আতঙ্কে থাকত, কিন্তু বাবার সামনে মুখ খোলার সাহস পেত না। ফারুক নিজের স্ত্রীর জাদুতে এমন অন্ধ ছিল যে মেয়ের চোখের জল তার নজরেই এলো না। এভাবেই দিন, মাস আর বছর পার হল। নিমরা বড় হতে লাগল, কিন্তু তার জীবনের ওপর জুলুমের ছাপ গভীর হতে থাকল। 15 বছর বয়স হওয়া পর্যন্ত তার জীবন একটাই রুটিনে চলত, প্রতিদিন গালি আর প্রতিদিন মার। একদিন সাজিয়া এক নতুন চাল চালল। সে নিমরাকে বলল বাইরে গিয়ে শাক নিয়ে আসতে। নিমরা চুপচাপ ডালা নিয়ে বাইরে গেল। কিছুক্ষণ পর ফারুক বাড়িতে এলে দেখল সাজিয়া উঠানে বসে কাঁদছে। ফারুক অবাক হয়ে বলল, কি হয়েছে সাজিয়া? সাজিয়া কাঁদতে কাঁদতে বলল, ফারুক, তোমার মেয়ে এখন বড় হয়েছে, কিন্তু আজও আমাকে মা বলে মানল না। উল্টে রোজ তার প্রেমিকদের সাথে দেখা করতে যায়। এই মিথ্যা অপবাদ শুনে ফারুকের মনে একবারের জন্যও সন্দেহ জাগল না। যে মেয়েকে সে কোনোদিন ভালোবেসে দেখেনি, তাকে বিশ্বাস করার বদলে সে অন্ধের মতো সাজিয়ার কথা বিশ্বাস করল। সন্ধ্যায় নিমরা ফিরলে দেখল বাবা উঠানের রাগে পায়চারি করছে। সে কিছু বলার আগেই ফারুক এসে তার গালে এক কষে চড় মারল। নিমরার চোখ দিয়ে জল পড়তে লাগল। ফারুক চিৎকার করে বলল, চুপ থাক, আমার সামনে আবার কথা বলিস, তোকে জ্যান্ত রাখব না। আজ থেকে বাইরে পা দিলে তোকে মেরেই ফেলব। নিমরার চোখের জল ঝরতে থাকল। সে মনে মনে ভাবল, যদি বাবা কখনো আমাকে মায়ের মতো ভালোবেসে বুকে জড়িয়ে ধরতেন। ফারুক কাজে বেরিয়ে যেতেই সাজিয়া তার আসল রূপ দেখাল। সে লাঠি তুলে নিমরাকে অমানুষিক মারতে শুরু করল।
তুই আমার কথা শুনবি না, আমাকে মা মানবি না? নিমরার চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠলেও কেউ শোনার ছিল না। সাজিয়া তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বলল, এক্ষুনি এই ঘর ছাড়, নইলে তোকে জ্যান্ত পুড়িয়ে মারব। আর যদি ফিরে আসিস বা তোর বাবাকে কিছু বলিস, তবে তোর লাশও কেউ খুঁজে পাবে না। নিমরা ভয়ে কাঁপতে কাঁপতে নগ্ন পায়ে দৌড়ে পালালো। তার মুখে তখন একটাই নাম, আম্মা। সে গ্রাম ছেড়ে এক শুনশান রাস্তায় এসে পৌঁছাল। সেই রাস্তা শহরের দিকে যাচ্ছিল। গন্তব্য বা ভবিষ্যৎ কিছুই তার জানা ছিল না, শুধু জানত সেই ঘরে তার আর কোনো জায়গা নেই। নগ্ন পায়ে হাঁটতে হাঁটতে সে এক ব্যস্ত শহরে এসে পৌঁছাল। কোলাহল আর আলোয় ঘেরা শহর তার কাছে একদম নতুন ছিল। তার চোখ পড়ল এক ভিখারিনীর ওপর। সে দেখল ভিখারিনীটি সবার কাছে হাত পাচ্ছে, কিন্তু কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। নিমরা তার কাছে গিয়ে চুপি চুপি বলল, মা, এই শহরে কি আমি কোনো কাজ পেতে পারি? ভিখারিনী তাকে দেখে বলল, এ মেয়ে, এখানে এমনি কেউ কাজ দেয় না। যদি কিছু কামাতে চাস তবে আমার সাথে ভিক্ষা করা শুরু কর। নিমরার বুকটা ভারী হয়ে গেল, কিন্তু বেঁচে থাকার তাগিদে সেও ভিখারিনীর সাথে রাস্তায় দাঁড়িয়ে গেল। দিন শেষে নিমরার বাটিতে এতটুকু পয়সা জমল যে সে একবেলার খাবার কিনতে পারল। সে রাস্তার পাশে বসে বিরিয়ানি খেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। রাতে ফুটপাথের ঠান্ডা জমি তার বিছানা হল এবং আকাশ তার চাদর। ওদিকে গ্রামে ফারুক বাড়ি ফিরে দেখল সাজিয়া পাগলের মতো চুল এলিয়ে কাঁদছে। সে বলল, ফারুক, তোমার মেয়ে নিমরা কারোর সাথে পালিয়ে গেছে, এই দেখো, চিঠি ফেলে গেছে। ফারুকের পায়ের নিচের মাটি সরে গেল। সে রাগে অন্ধ হয়ে শপথ করল, যদি নিমরাকে পায় তবে তাকে জ্যান্ত ছাড়বে না। ফারুক বাড়ি থেকে বের হতেই সাজিয়ার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। সে আলমারি খুলে ফারুকের প্রথম স্ত্রীর সব গয়না এবং ফারুকের জমানো সব টাকা ব্যাগে ভরে নিল। সময় বয়ে গেল। ফারুক দিন-রাত হন্যে হয়ে মেয়েকে খুঁজে বেড়াল, তবে ভালোবাসায় নয়, বরং তাকে খুন করার নেশায়। অন্যদিকে নিমরা ফুটপাথে রাত কাটাত। একদিন দুপুরে সে যখন বিষণ্ণ মনে বসেছিল, এক দামি গাড়ি এসে থামল। সেই গাড়ি থেকে এক বয়স্ক ধনী ব্যক্তি নামল এবং তার পকেট থেকে মানিব্যাগ নিচে পড়ে গেল। নিমরা দৌড়ে গিয়ে সেটা কুড়িয়ে নিল এবং তাকে ডেকে বলল, আঙ্কেল, আপনার মানিব্যাগ পড়ে গিয়েছিল। সেই ব্যক্তিটি নিমরার সততা দেখে অবাক হলেন। তিনি নিমরার করুণ কাহিনী শুনলেন এবং তাকে নিজের বাড়িতে কাজের প্রস্তাব দিলেন। নিমরা এক নতুন জীবনের আশায় তার সাথে সেই আলিশান বাংলোয় চলে গেল। সেই বাড়িতে নিমরাকে সম্মান দেওয়া হলো। বাড়ির মালকিনও তাকে মেয়ের মতো ভালোবাসতেন। সেখানেই নিমরার সাথে সেই বাড়ির ছেলের পরিচয় হল। নিমরার সারল্য আর সততা সেই ছেলের মন জয় করে নিল। তাদের মধ্যে এক পবিত্র ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল এবং পরবর্তীতে তাদের নিকাহ হল। যে মেয়ে একদিন ফুটপাথে ভিক্ষা করত, আজ সে এক রাজপ্রাসাদের মালকিন। এদিকে গ্রামে সাজিয়া একদিন সুযোগ বুঝে তার প্রেমিকের সাথে ফারুকের সব টাকা আর গয়না নিয়ে পালিয়ে গেল। ফারুক বাড়ি ফিরে আলমারি খালি দেখে এবং সাজিয়ার ফেলে যাওয়া চিঠি পড়ে পাথর হয়ে গেল। চিঠিতে লেখা ছিল, আমি শুধু টাকার জন্য তোমাকে বিয়ে করেছিলাম, আর তোমার মেয়েকে আমিই বের করে দিয়েছিলাম। ফারুক মাটিতে লুটিয়ে পড়ল। অনুশোচনায় আর দুঃখে তার হার্ট অ্যাটাক হল এবং তার একটা পা চিরদিনের মতো অবশ হয়ে গেল। এখন ফারুক পঙ্গু হয়ে হুইল চেয়ারে করে শহরে ভিক্ষা করতে শুরু করল। একদিন একটি দামি গাড়ির সামনে সে হাত পাতল। সেই গাড়ি থেকে এক যুবক তাকে কিছু টাকা দিল। ফারুক মুখ তুলে তাকাতেই দেখল গাড়ির ভেতরে দামি পোশাক পরা এক সুন্দরী মেয়ে বসে আছে। সে আর কেউ নয়, তার মেয়ে নিমরা। ফারুক ডুকরে কেঁদে উঠে বলল, নিমরা, আমার মা নিমরা। নিমরা তার বাবাকে এই অবস্থায় দেখে স্থির হয়ে গেল, কিন্তু তার মনে পড়ে গেল বাবার করা সব অন্যায়। সিগন্যাল সবুজ হতেই গাড়ি চলতে শুরু করল। নিমরা বাড়ি ফিরে খুব কাঁদল। তার স্বামী তাকে বুঝিয়ে বলল যে ওটা তোমার বাবা, আমাদের ওনার কাছে যাওয়া উচিত। কিন্তু নিমরা বলল, যে বাবা আমার মাকে কেড়ে নিয়েছে এবং আমাকে ঘরছাড়া করেছে, আজ সে তার কর্মের ফল ভোগ করছে। ওদিকে ফারুক রাস্তার উপর বসে বিলাপ করছিল। হঠাৎ এক দ্রুতগামী ট্রাক এসে তাকে ধাক্কা মারল। ফারুকের নিথর দেহটি রাস্তায় পুড়ে রইল। কেউ তাকে স্পর্শ করারও সাহস পেল না। অবশেষে
নিমরার মন মানল না। সে সেই জায়গায় ফিরে এলো, কিন্তু দেখল তার বাবা আর বেঁচে নেই। নিমরা তার বাবার দাফন সম্পন্ন করল এবং কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করল। সে অনুভব করল যে আল্লাহই শ্রেষ্ঠ বিচারক এবং মানুষের আসল সম্পদ হল তার নেক আমল।